প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন এবং আমাদের আজকের আলোচনার বিষয় ক্রীড়া অপরাধ ও এর বিচার প্রক্রিয়া। এ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার খালেদ হামিদ চৌধুরী, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। প্রিয় দর্শক, আমাদের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে যথাসময়ের মতো অনুরোধ করব যে আপনারা বিষয় সংক্রান্ত প্রশ্ন আমাদের করবেন এবং প্রশ্নটি করবার সময় আপনাদের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে রাখবেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আমাদের জানার জন্য। স্যার, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে ক্রীড়া অপরাধটা আসলে কি, এই ব্যাপারটা একটু যদি বিস্তারিত বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আসলে অপরাধ তো এক সেন্সে এই অপরাধ জিনিসটা যে কোনো ক্ষেত্রেই আসতে পারে এবং ক্রীড়াঙ্গনও এটার বাইরে না। একটা সময় ছিল যখন হয়তো আমরা ক্রীড়াকে বলতাম যে ইটস এ রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি, এখানে একটা জাস্ট বিনোদনের একটা ব্যাপার, এটার সঙ্গে একটা ফিজিক্যাল উৎকর্ষতার ব্যাপার আছে, একটা মেন্টাল একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে, সব মিলিয়েই তো আমরা খেলাধুলাটা আমরা করতাম এবং এখানে একটা কম্পিটিশন থাকবে, কেউ গেইন করবে, কেউ হারবে, কেউ জিতবে। তো আলটিমেটলি যেটা হয়েছে যে ক্রীড়াঙ্গনে আপনার আস্তে আস্তে যেহেতু প্রফেশনালিজম ডেভেলপ করলো, হ্যাঁ, এখানে আপনার স্পন্সরশিপের ব্যাপার চলে আসলো, মানুষের চাহিদা বাড়লো, এই সব কিছু মিলে দেখা গেল যে ক্রীড়াঙ্গনে যেহেতু এখানে একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার চলে আসলো গ্র্যাজুয়ালি, এবং উইনিং এবং লুজিং এই দুটার মধ্যে একটা বিরাট একটা ইমোশন জড়িত হলো, ন্যাশনাল লেভেলে, স্টেট লেভেলে যেহেতু একটা আকর্ষণ চলে আসলো, এইসব নানা কারণে আপনার অপরাধের ব্যাপারটাও কিন্তু রিলেটেড হয়ে গেল। এবং এই ক্রীড়া অপরাধের পয়েন্টটা হচ্ছে কি যে ধরেন প্রথমে মনে করা হতো এটা কোনো আলাদাভাবে এটাকে বিচার করা যায় কিনা, কোনো প্রক্রিয়া থাকবে কিনা। তো গ্র্যাজুয়ালি যেটা হয়েছে যে ক্রীড়া অপরাধটা হয়েছে ধরেন এরকম কোর্ট সিস্টেমের মাধ্যমে, যেমন এটার একটা প্রক্রিয়া হতে পারে, আবার এটা আমরা কোর্টে না গিয়ে ধরেন ন্যাশনাল লেভেলে বিভিন্ন স্পোর্টস ফেডারেশনের মাধ্যমে ইন্টারন্যাশনাল এজেন্সির সহায়তায় ইনভেস্টিগেশন করে হয়তো সেটাও কি আমরা কিন্তু এর মধ্যে আনতে পারি। কাজে ক্রীড়া অপরাধটা অন্য অপরাধের থেকে আগে আলাদাভাবে বিবেচনা করা হলো, বর্তমানে এখন আর ঠিক তা না, এটার আর 8-10টা অপরাধের মধ্যে এটা আসতে পারে। তো ওভার দ্য ইয়ার্স আমরা দেখছি যেটা একটা ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হয়েছে। এবং যেটা আরেকটু ক্লিয়ার করতে পারি সেটা হচ্ছে ধরেন একটা হতে পারে একটা ফুটবল খেলা যদি ফাউল হয়, হ্যাঁ, ফাউল করে হয়তো কেউ রেড কার্ড পেয়ে গেল, কিন্তু এমন ভয়ঙ্কর ফাউল করলো যেখানে হয়তো একটা প্লেয়ার সিরিয়াস ইনজুর্ড হলো, ভিডিওতে দেখা গেল যে ফাউল করেছে সে একদম নিয়ম কানুনের বাইরে গিয়ে, যেমন ওই যে কান কামড়ানোর ঘটনা আছে, এরকম হেডবাটের ঘটনা আছে জিদানের, তখন কিন্তু এটা প্রচলিত কোর্টে চলে যেতে পারে, ক্রিমিনাল কোর্টে মামলা হতে পারে। এবং ইংলিশ প্রিমিয়ার লিগ বা এরকম বিভিন্ন লিগে এরকম অনেক উদাহরণ আছে যেখানে প্লেয়ার্স হ্যাভ বিন টেকেন টু কোর্ট, দে হ্যাভ বিন প্রসিকিউটেড। তার মানে একটা তো শাস্তি সে পাচ্ছে ইন্টারনালি, তার যে কম্পিটিশনে তাকে নিষিদ্ধ করা হলো 5 খেলা 10 খেলা আরো বেশি কিছু হতে পারে। অন দি আদার হ্যান্ড হি মে বি পানিশড ফর ক্রাইম। শুধু তাই না, দেওয়ানি আদালতেও কিন্তু যে ভিকটিম সে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ মামলা করতে পারে, যে তুমি এটা করে আমার আর্থিক ক্ষতি করেছো, কাজে তুমি আমাকে ক্ষতিপূরণ দাও। টর্ট আইন আছে, একটা আইন আছে, সেখানে আপনার এটাকে একটা অপরাধ হিসাবে টর্ট আইনে একটা ব্যত্যয় হিসাবে গণ্য করে এটা কিন্তু আসতে পারে। রাইট। তো এই ক্রীড়া অপরাধের সাথে সাধারণ অপরাধের পার্থক্যটা কোথায়, এবং মানে কোন ক্রীড়া অপরাধ কি সাধারণ অপরাধের মতো হিসেবে গণ্য হতে পারে? হ্যাঁ, হতে পারে। আমি এই ব্যাপারে আরেকটু আলোকপাত করি, যেটা হচ্ছে যে ধরেন একটা হতে পারে যে দেশের প্রচলিত আইনে যদি কোনো কিছু অপরাধ যদি হয়ে থাকে, তার প্রচলিত আইনের মাধ্যমে ইনভেস্টিগেটিভ এজেন্সির মাধ্যমে কিন্তু তদন্ত করে একটা কি হতে পারে, একটা ওভারঅল একটা আরো বড় শাস্তির কোনো ব্যবস্থা হতে পারে। অন দি আদার হ্যান্ড আজকাল দেখা যাচ্ছে যে কোনো ক্রীড়াতে যদি এটা ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেলে যদি আপনার একটা লিঙ্ক থাকে, হ্যাঁ, তখন কিন্তু ন্যাশনাল ফেডারেশনগুলো তারা কিন্তু কমিটেড উইথ ইন্টারন্যাশনাল এজেন্সিজ অ্যান্ড ফেডারেশনস, যে তারা তাদের মেম্বার হিসাবে কাজ করে। যেমন ধরেন ইন্টারন্যাশনাল স্পোর্টসে পার্টিসিপেট করতে গেলে কি হয়, তখন কিন্তু প্লেয়াররা ফেডারেশনের মাধ্যমে দায়বদ্ধ ইন্টারন্যাশনালি। কাজেই অপরাধের মাত্রাটা কিন্তু এখন আর ডোমেস্টিক সার্কামস্ট্যান্সের মধ্যে কিন্তু নাই, ইটস এ ট্রান্সন্যাশনাল সুপ্রান্যাশনাল ব্যাপারে কিন্তু চলে গিয়েছে। তো সেইভাবে আপনার একটা কোর্ট কাচারির মাধ্যমে হতে পারে, একটা হতে পারে ডোমেস্টিক্যালি তাকে ব্যান করা হতে পারে, ইন্টারন্যাশনাল ব্যানের সম্মুখীন হতে পারে। অন দি আদার হ্যান্ড কম্পেনসেশনও
এই ব্যাপারে আসতে পারে। তার মানে ডোমেস্টিক লস যদি উইকও থাকে তাহলেও আপনার মানে ডোমেস্টিক লসে যদি স্পেসিফিক্যালি স্পোর্টস রিলেটেড কোনো ল নাও থাকে তাহলে আপনার ডোমেস্টিক ল দিয়েও সেটাকে একটা অপরাধের মধ্যে ফেলা যেতে পারে যদি কোনো প্রবলেম হয়ে থাকে। ডেফিনেটলি। এবং আজকাল কিন্তু অনেক ডোমেস্টিক আইন বা ডোমেস্টিক ল কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করছে, কোর্টকে মেনটেন করছে, করে কিন্তু তাদের যে স্ট্যান্ডার্ড অফ ইনভেস্টিগেশন প্রক্রিয়াটা কিন্তু এটা আন্তর্জাতিক মানের কিন্তু করতে তারা অনেকাংশে কিন্তু বাধ্য। কথা। আচ্ছা, তো ক্রীড়া অপরাধের বিচারটা কোথায় হয় এবং এটা কিভাবে হয়? এটা আসলে আগের প্রশ্নের সাথেই লিঙ্কড এক সেন্সে, যে বিচার তো ধরেন এখন হতে পারে, এটা ডিপেন্ড করবে, যেমন আমাদের দেশের কথা যদি আমরা চিন্তা করি বা আর ইংল্যান্ডের কথা যদি আমরা চিন্তা করি সেইভাবে থেকে আসি, যেটা বেশি হয়েছে ইংল্যান্ডে, সেখানে ধরেন ক্রিমিনাল কেসের জন্য ম্যাজিস্ট্রেট কোর্টে তাদের বিচার হয়েছে, ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে ক্রাউন কোর্টে সিরিয়াস অফেন্স হলে হতে পারে। ওদের দেশে ফ্রড অ্যাক্ট, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট, গ্যাম্বলিং অ্যাক্ট, প্রসিডস অফ ক্রাইমস অ্যাক্ট, এরকম বিভিন্ন আইন আছে। সেই সব আইনের মাধ্যমে আপনার দেখা গেছে যে এদেরকে চার্জ করা হচ্ছে বিশেষ করে। এবং অপরাধের মধ্যে কিন্তু দেখেন, খেয়াল করেন, আমরা কিছু কিছু অপরাধকে আমরা বলি ফিজিক্যাল অপরাধ, অফেন্স অফ ভায়োলেন্ট নেচার, হ্যাঁ, মনে করেন ফেটাল অফেন্স, নন ফেটাল অফেন্স, মারা গেলে বক্সিং এরকম হয়েছে, মারা গেছে ম্যানস্লটারে চার্জ হয়ে গেছে, এরকম হতে পারে, হোমিসাইড। আবার যদি ইনজুরি হয়, মারা না গিয়ে থাকে, সেই জন্য হয়তো আপনার নন ফেটাল অফেন্সে প্রসিকিউট করলো। অন দি আদার হ্যান্ড, এটা যদি এরকম হয় যে আপনার মনে করেন ওই কোর্টের অংশ বিশেষ হিসাবে সিভিল লতে যদি হয়, তখন কাউন্টি কোর্ট, হাইকোর্টে এরা যেতে পারে। কাজেই বিচারটাও নির্ভর করে যে সংক্ষুব্ধ ব্যক্তি কোথায় নিয়ে যাবে। আর এই প্রসিকিউশন যদি মনে করে, আপনি জানেন যে ক্রিমিনাল কেসে কিন্তু প্রসিকিউশন হয়ে যায় কে, এটা সরকার পক্ষ হয়ে যাবে। ইংল্যান্ডে যেমন কুইন আর ম্যাজিস্ট্রি এইভাবে তারা নেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু দ্য স্টেট উইল গেট ইনভলভ, ইট ইজ পসিবল, ঠিক আছে। কাজে এইটার বিচারটা ডিপেন্ড করবে, একটা হচ্ছে ভিকটিমের উপর, একটা হচ্ছে অপরাধের মাত্রার উপর, সবকিছু দেখে বিভিন্ন ফোরামে এটা কিন্তু আসতে পারে। আর যেটা আমি বললাম যে ইন্টারন্যাশনাল এজেন্সি যেগুলো আছে, যেমন ধরেন কেউ যদি এখন ড্রাগস নিয়ে নিষিদ্ধ হয়, ড্রাগস নেয়, তাহলে ইন্টারন্যাশনাল ডোপিং এজেন্সিগুলো আছে, সেখানে তাদের কোড আছে, কোড অফ স্ট্যান্ডার্ড আছে। এখন সাঁতারের ক্ষেত্রে, সাইক্লিং এর ক্ষেত্রে আপনি জানেন এরকম অনেক ঘটনা ঘটেছে, ড্রাগস নিষিদ্ধ হয়েছে। আর যেটা আমরা দেখেছি ইদানিং যে ম্যাচ ফিক্সিং, যেটা নিয়ে হয়তো আজ কিছু আলোচনা হবে, ম্যাচ ফিক্সিং এর ক্ষেত্রেও দেখেন এটা একটা হোয়াইট কলার ক্রাইম, তাই না? হোয়াইট কলার ক্রাইম বলতে যে ম্যাচ ফিক্সিং বা ড্রাগস এসবই কিন্তু ঠিক ফিজিক্যালি আপনি কাউকে আপনি হার্ট করছেন না, কিন্তু এর মাধ্যমে একটা ফাইন্যান্সিয়াল গেইন, একটা গ্যাম্বলিং এর মতো ব্যাপার চলে আসতেছে, বেটিং, গ্যাম্বলিং রিলেটেড। সেই ক্ষেত্রেও কিন্তু এই অপরাধগুলোকে আমরা অনেক সময় কোয়াজাই ক্রিমিনাল, মানে হাফ সিভিল হাফ ক্রিমিনাল, সেভাবে চিন্তা করে এটার বিচার যথারীতি হতে পারে। আর এই ক্ষেত্রে ট্রাইব্যুনালগুলো ভূমিকা পালন করছে, বিভিন্ন ধরনের ট্রাইব্যুনাল গঠন করা আছে বিভিন্ন কোডের আন্ডারে, সেই ট্রাইব্যুনালগুলোর অধীনেও কিন্তু এগুলোর একটা বিচার প্রক্রিয়া হচ্ছে। রাইট। তো এখন তো যেহেতু আপনি বলছেন যে ইন্টারন্যাশনাল এজেন্সির ইনভলভমেন্ট আছে এবং তার মানে একটা কোড অফ প্র্যাকটিস আমরা দেখতে পাই প্রত্যেকটা এরিয়া অফ স্পোর্টসে আছে, যেটা ধরেন অপরাধটাকে দমন করবার জন্য আগে থেকে কিছু স্ট্যান্ডার্ডস দিয়ে দিচ্ছে, যেটা সচেতন হলে হয়তো বা ক্রাইমের মাত্রাটা কমে আসবে। এখানে বোধহয় একটু কথা আগানো যায়, সেটা হচ্ছে যে প্রত্যেকটা আইনের ক্ষেত্রে কিন্তু কতগুলো মূল নীতি থাকে, তাই না? যেমন ধরেন যখন একটা প্রক্রিয়া যখন শুরু হয়, যেমন আমরা বলি যে নো ওয়ান শ্যাল বি কনডেমড আনহার্ড, কাউকে আত্মপক্ষ সমর্থন সুযোগ না দিয়ে তার অপরাধের বিচার করা উচিত না, বা তাকে কোনো সিদ্ধান্ত দেওয়া উচিত না। বা ধরেন যিনি জাজ তিনি আবার প্রসিকিউটর, হ্যাঁ, অর্থাৎ যিনি কমপ্লেইন করছেন, যিনি অভিযোগ করছেন, তিনি আবার বিচার করছেন, এটা যাতে আবার না হয়, তাই না? এগুলাকে আমরা বলি ন্যায় বিচারের প্রতিবন্ধী, ব্রিচ অফ ন্যাচারাল জাস্টিস বলতে যে কথাটা আসে, সেইটার কন্ট্রারি টু দ্যাট। তো এইসবও যাতে যে কোনো প্রক্রিয়ার মধ্যে যাতে এই সেফগার্ডগুলো যাতে থাকে, আগে কিন্তু মনে করা হয়তো স্পোর্টস লতে এইগুলি রাখার কোনো দরকার নাই, বাট এইটার সাথে কিন্তু আপনি দেখবেন যে ইংল্যান্ডে এরকম ঘটনা ঘটেছে যে আপনার মনে করেন রাইট টু প্লে, হ্যাঁ, রাইট টু চেঞ্জ ক্লাবস, স্পেনের প্লেয়াররা ইংল্যান্ডে এসে খেলতে পারবে কিনা, এককালে মনে করা হতো কেন পারবে। ইউরোপিয়ান ইউনিয়নের যখন ইনভলভমেন্ট চলে আসলো, তখন কিন্তু দেখা গেল যে এটা তারা বললো যে এইভাবে কোনো লিগে কোনো ইউরোপিয়ান ইউনিয়নের প্লেয়ারকে খেলতে না দেওয়া যাবে না, খেলতে দিতে হবে,
ঠিক আছে, নাইলে এটা তার একটা কি ফ্রিডম অফ মুভমেন্ট, এটার সঙ্গে তার এটা বাধা পাচ্ছে, বা রাইট অফ প্রফেশন, এমপ্লয়মেন্ট। কাজেই এটা একটা কিন্তু মৌলিক অধিকারের প্রশ্নও কিন্তু এখন চলে আসছে। হ্যাঁ, বা প্লেয়ারদের পার্সোনাল লাইফ, সেই ক্ষেত্রে যদি কেউ এখন ছবি ছাপিয়ে দিচ্ছে মনে করেন কোনো পত্রপত্রিকাতে, হ্যাঁ, তার ব্যক্তিগত জীবনের, তারাও কিন্তু এখন প্রাইভেসি বা ব্যক্তি জীবনের যে একটা স্বাধীনতা আছে সেই ব্যাপারে তারা মামলা করে দিচ্ছে কিন্তু। তো এইগুলি কিন্তু এখন আর ওই ঠিক সাধারণ 8-10টা অপরাধের মতোই হচ্ছে, বরং একটা আমরা বলবো একটা সফিস্টিকেটেড আপনার প্রক্রিয়া এখানে চলে এসেছে। রাইট, আমাদের একটা ফোন রয়েছে। হ্যালো হ্যালো, জি গুড ইভিনিং, বলুন। জি, আসসালামু আলাইকুম, বলুন। জি বলুন। জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, আমাদের জি আপনার প্রশ্নটি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমাদের যে টিম গঠন করা হচ্ছে, এখানে টিম গঠন করা কি খেলোয়াড় মান অনুযায়ী কাজ করছে নাকি কেউ বিভিন্নভাবে কাজ করছে, যেটা মানুষ চাচা খালু তাদের পাওয়ারে আসতেছে, এটার জন্য কি কোনো আইন আছে বা আইন প্রয়োগ করা হচ্ছে তাদের উপর? দেখা হয় এটা এই ব্যাপারটা। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। যদিও প্রশ্নটা সরাসরি আজকের টপিকের সঙ্গে পুরোপুরি রেলিভেন্ট না, বাট তারপরে আমি বলবো যে ডেফিনেটলি প্রত্যেকটা ক্ষেত্রেই তো একটা সিলেকশন প্রসেসের মধ্যে কতগুলো নীতি থাকে, এবং ডেফিনেটলি যারা সিলেক্টর আছেন এবং তাদের যারা হেড অফ দ্য যিনি চেয়ারম্যান সিলেক্টর আছেন তাদের প্যানেল আছে, তারাই কিন্তু করে। হয়তো আমরা কোনো কোনো রেজাল্টে অখুশি হই, তখন আমাদের মধ্যে ইমোশনটা জেগে ওঠে, বাট দ্য সেম টাইম ইট হ্যাপেন্স ইন এভরি কান্ট্রি, প্রত্যেক দেশে এটা নিয়ে কথা আছে। ধন্যবাদ। রেসপেক্ট টু অল গেমস। তো সম্প্রতিকালে আমরা যে দেখলাম যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে একটা ম্যাচ ফিক্সিং এ নিয়ে যে বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছিল, এই প্রক্রিয়াটি কিভাবে পরিচালিত হয়েছে যদি একটু বিস্তারিত বলতেন। এখানে কি হয়েছে দেখেন, আমরা আজকে প্রশ্নগুলো খুব সুন্দর, লিঙ্কড, রেলিভেন্ট। সেটা হচ্ছে কি যে যেহেতু ক্রিকেট ইজ নাও ওয়ান অফ দ্য মেজর স্পোর্টস, এখানে মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ পাউন্ডস এন্ড ডলার্স ইনভলভ, নানা দিক থেকে, এবং সেই হিসাবে করাপশনের একটা প্রশ্ন তো চলে আসছে ক্রিকেটে। এবং আপনি জানবেন যে হ্যান্সিক্র নিয়ে মোহাম্মদ আজহারউদ্দিন, সেলিম মালিক, এরকম বিভিন্ন অ্যাফেয়ার, এবং সর্বশেষ যেটা সালমান বাট, আমির মালিক বা আমির সোহেল, এদেরকে নিয়ে এদেরকে নিয়ে যে ঘটনাটা ঘটলো ইংল্যান্ডে, তাদের জেলও হয়ে গিয়েছে, সাসপেনশনও হয়েছে। ওইটার ধারাবাহিকতায় কিন্তু অনেকদিন যাবত একটা কমপ্লেইন ছিল যে এই ধরনের T20 লিগে আপনার ম্যাচ ফিক্সিং এটা হতে পারে। এটার কারণটা হচ্ছে, ফিক্সিং জিনিসটা কি দেখেন, খেলাধুলার মধ্যে একটা সবচেয়ে বড় ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দি আউটকাম মাস্ট বি আনসার্টেন। অর্থাৎ একটা খেলা কে জিতবে কে হারবে এটা কখনো আসলে আগের থেকে নির্ধারণ করা হবে না, এবং এটার জন্য কিন্তু মানুষ নিশ্চিন্তে মাঠে খেলা দেখতে যায় টু গেট এন্টারটেইনমেন্ট। সবাই দে উইল গিভ দেয়ার বেস্ট, এবং যে জিতবে, যে ভালো খেলবে সে জিতবে। অনেক সময় আনফর্চুনেটলি ভালো খেলে হেরে যায়, বাট দ্যাট ইজ পার্ট অফ দ্য গেম এন্ড ইউ টেক ইট ইন গুড স্পিরিট। এবং এটার জন্য কিন্তু দেখেন আমরা অন্তত মানে আয়, নিজেদের সমস্ত সঞ্চিত আয়কে খরচ করে, ফ্যামিলি নিয়ে মানুষ কিন্তু অনেক টাকা পয়সা খরচ করে কষ্ট সাধারণ খেলা দেখতে যায়। এখন এই T20 ধরনের খেলাগুলোতে হয় কি, আপনার এই অনেক অসাধু যারা বেটিং এর সঙ্গে জড়িত, যারা এক ধরনের গ্যাম্বলিং করে, যারা হয়তো জুয়াতে টাকা বা বাজি ধরায়, এবং সেখানে হয়তো বলে দেয় যে আচ্ছা এই খেলায় যদি এ জিতে তাহলে তুমি 1 পাউন্ড ধরলে তুমি কত পাউন্ড, এত পাউন্ড আমি দিব। তার মানে এখন বেটিং জিনিসটা কিন্তু আসলে গ্লোবালি নিষিদ্ধ না। এটা অনেক দেশে এটা আছে লিগাল, অনেক দেশে ইলিগাল। আমাদের দেশে যেমন বেটিংটা ইলিগাল। হ্যাঁ, এখন বেটিং ইজ নট এ ব্যাড থিং as long as it is fair and done under a proper process এর মাধ্যমে। কিন্তু যারা বেটিং এ ইনভলভড, হ্যাঁ, যারা কি বুকি বলি, বুক মেকার যারা, তারা অনেক সময় করে কি দেখা গেছে প্লেয়ারদের সাথে আপনার এই লিঙ্কিং করে তারা একটু দুর্বলতাকে পুঁজি করে তারা অনেক সময় দেখা যায় যে আপনার একটা হয়তো কাউকে ইন্সপায়ার করলো, ইনস্টিগেট করলো। এই ব্যাপারে আমি একটা কথা হয়তো বলবো আপনাকে যে প্লেয়ারদের প্লেয়িং ক্যারিয়ার কিন্তু খুব শর্ট,
এবং একটা প্লেয়ার কিন্তু খুব বেশি দিন ভালো ফর্মে অনেক সময় থাকে না, হ্যাঁ। এবং এবং বিশেষ করে ক্রিকেটের কথা আমি বলবো, ক্রিকেটের কিন্তু পেমেন্ট কিন্তু ফুটবলের তুলনায় কিন্তু অনেক কম। এগুলো কিন্তু আমার কথা না, এগুলো কিং কমিশন নামে একটা কমিশন গঠন করা হয়েছিল সাউথ আফ্রিকা হ্যান্সি ক্রনি অ্যাফেয়ারের পর, এবং তার রিপোর্টে কিন্তু এই কথাগুলো আসছে যে কেন ক্রিকেটাররা দে আর বিকামিং মোর সাসেপ্টেবল অর গালিবল, তারা কেন আসলে এই ধরনের অ্যাপ্রোচে তারা কেন যাচ্ছে। একটা তো হচ্ছে সচেতনতার অভাব, তাদেরকে তো ঠিক মতো ট্রেন করা হয় না, বলা হয় না কোড অফ কন্ডাক্ট সম্পর্কে। আরেকটা হচ্ছে কিন্তু তাদের একটা ভাবে যে আমি খেললে যা পাই তাই পেয়ে গেলাম, আমার ক্যারিয়ার কয়দিন কেই বা আমাকে পরে চিনবে, হোয়াট এভার আই হ্যাভ ইন দ্য ব্যাংক ইজ মাই ফিউচার। তো যাই হোক, এই জিনিসটা তো অবশ্যই আনফেয়ার। তো এই ক্ষেত্রে হলো কি যে আপনার আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আপনার আইসিসির যে অ্যান্টি কারাপশন কোড যেটা আছে, যেটা সবার জন্য তারা রেখেছে, বিসিবি আইসিসির অ্যান্টি কারাপশন কোডকে অ্যাডপ্ট করে। তার মানে যে কোনো টুর্নামেন্টে বিসিবি চাইলে অ্যান্টি কারাপশন কোডের আন্ডারে তারা কি করতে পারবে, যে কোনো অ্যালিগেশন অফ ম্যাচ ফিক্সিং করাপশনকে তদন্ত করতে পারবে। তো তারা যখন এবং এই ক্ষেত্রে তারা আকসু, এটা হচ্ছে অ্যান্টি কারাপশন সিকিউরিটি ইউনিট অফ আইসিসি, এটা আলাদা একটা ইউনিট যাদের কাজ হচ্ছে ইনভেস্টিগেটর, লয়ার, এদের সবকিছুর মাধ্যমে একটা প্যানেল আছে, তারা যখনই কোনো অ্যালিগেশন আসে তদন্ত করে তার রিপোর্ট দেয়। তো বাংলাদেশ প্রিমিয়ার লিগে কয়েকটা খেলা নিয়ে যখন এরকম একটা অ্যালিগেশন আসলো, তখন আপনার এই আকসু রিপোর্ট দিল ইনভেস্টিগেট করে যে আমাদের কাছে এরকম তথ্য আছে। তখন তারা কি করলো, তারা কমপ্লেইন করলো, এবং এই আকসুর যে কোড আছে, অ্যান্টি কারাপশন কোড যেটা আছে, বিসিবি আকসু কোড, সেই কোডে কিন্তু বলা আছে যে একটা অ্যান্টি কারাপশন আপনার ট্রাইব্যুনাল, হ্যাঁ, গঠন করা হতে পারে, বিসিবি ট্রাইব্যুনাল, এবং সেখানে প্যানেলে কয়েকজন আইনজীবী, মাননীয় বিচারপতি, প্রাক্তন বিচারপতি, তারা মিলে এনারা থাকবেন, ক্রিকেটারদের স্পোর্টস লাভার যারা তাদের মধ্যে কেউ থাকতে পারে। এই তখন একটা প্যানেল করে, প্যানেলের একজন চেয়ারম্যান থাকে এবং ওনার নেতৃত্বে একটা আরেকটা 3 সদস্য ট্রাইব্যুনাল গঠন করে এই বিপিএল এর দুর্নীতির এলিগেশন যেটা হলো সেটার বিচারটা হয়। এবং আমরা জানি যে এইটা হচ্ছে একটা, আমি আবার বলছি, কোয়াজাই ক্রিমিনাল কোয়াজাই সিভিল বিচার। এখানে কোনো জেল জরিমানার প্রশ্ন নাই, জেলের প্রশ্ন নাই, বাট জরিমানার প্রশ্ন ছিল এবং ব্যানের প্রশ্ন ছিল। ঠিক আছে, এখন এইটা হওয়ার পরে আমরা কি দেখলাম যে অ্যালিগেশন আসলো বেশ অনেকের সময়, তার মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে আমাদের মোহাম্মদ আশরাফুল, দ্য স্টার ক্রিকেটার, সেই সাথে আমাদের গ্ল্যাডিয়েটার্সের যে 2 জন কর্ণধার আছেন ওনারা, এবং সেই সাথে ব্রিটিশ ক্রিকেটার ড্যারেন স্টিভেন্স, এবং আরো কৌশল্যা ছিল। তো এখন ওই বিচার প্রক্রিয়াটা কিন্তু একটা সিভিল বিচার প্রক্রিয়া, 3 জনে কোর্টে শুনানি হলো, এটা ঢাকাতেই একটা ভেন্যুতে হলো, এবং তখন আমরা জানি যে সেখানে আপনার মোহাম্মদ আশরাফুলকে 5 বছরের জন্য নিষিদ্ধ, প্লাস 3 বছরের জন্য আরো নিষিদ্ধ, বাট ওইটা সাসপেন্ডেড ছিল, টোটাল 8 ইয়ার্স, বাট 5 বছর সে ভোগ করবে, 3 বছর স্থগিত থাকবে, এবং অন্যান্যদের মধ্যে আপনার বিভিন্ন মেয়াদের এটা সাজা হলো। এবং 2 জন বোলার ছিল আমাদের, রুবেল এবং আরেকজন মাহবুব রহমান রুবেল, এবং ওদেরকে অ্যাকুইট করে দিল, তারা এর মধ্যে ছিল না। মোহাম্মদ রফিকেরও কিছু হয় নাই, এরকম আর কি ছিল। ড্যারেন স্টিফেন্স তাকে ছেড়ে দিল। সো বেসিক্যালি যেহেতু মোহাম্মদ আশরাফুল কনফেস করেছিল যে সে জড়িত ছিল, সেই জন্য তাকে আপনার এই 8 ইয়ার্সের একটা নিষেধাজ্ঞা ইম্পোজ করলো, 5+3 8 ইয়ার্স। আর সেই সাথে আমাদের গ্ল্যাডিয়েটার্সের আপনার জিশান চৌধুরী, ওনাকে 10 ইয়ার্সের জন্য নিষিদ্ধ করলো, প্লাস একটা ফাইন দিল। বাট সেলিম চৌধুরী সাহেব ওনাকে কোনো কিছু ইম্পোজ করা হয় নাই। এই ছিল আর বিচার প্রক্রিয়াটা, প্রথম বিচারটা। তো এই প্রক্রিয়ায় কি কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আপিলের সুযোগ রয়েছে? হ্যাঁ, আমি অ্যাপিলের ব্যাপারে 2টা অ্যাপিল আছে আসলে। এই ফার্স্ট প্রক্রিয়াটা হওয়ার পরে চেয়ারম্যান অফ দ্য ডিসিপ্লিনারি প্যানেল জাস্টিস রশিদের আন্ডারে 1 সদস্য বিশিষ্ট প্যানেলে কিন্তু অ্যাপিল করলো সব পক্ষ। তার মানে আকসু অ্যাপিল করলো আপনার কেন 10 বছরকে আরো যাবজ্জীবন করা হবে না, বা যাকে ছেড়ে দেওয়া হলো কেন তাকে নিষিদ্ধ করা হবে না। আবার তারা ক্রস অ্যাপিল করলো যে আমরা যে মানে মোহাম্মদ আশরাফুলের পক্ষে অ্যাপিল করা হলো যে 8 বছর বেশি হয়ে গেছে, হ্যাঁ, বা তার মানে অ্যাপিলটা ক্রস অ্যাপিল বলি আমরা এটাকে, যিনি প্লেয়ার সেও অ্যাপিল করলো, আবার আকসু বিসিবি এরাও অ্যাপিল করলো। এই অ্যাপিলের সর্বশেষ রায় যেটা হলো এই প্রায় 4 সপ্তাহের কাছাকাছি, সেখানে দেখা গেল যে মোহাম্মদ আশরাফুলের সাজা কমিয়ে এটাকে
3 বছর 5 বছর করা হলো, বা 3 বছর উনি ভোগ করবেন, 2 বছর সাসপেন্ডেড থাকবে, আর একটা জরিমানা করেছিল ওইটাকে স্ক্র্যাপ করে দিল। আর সেলিম চৌধুরী সাহেবকে আগে যেহেতু আগে কিছু দেওয়া হয়নি, ওনাকে 10 ইয়ার্স একটা ব্যান দিয়েছে, এখন নিষেধাজ্ঞা দিয়েছে। আর অন্যান্য অ্যাডমিট করে গিয়েছিল, যা ছিল মোটামুটি তাই আছে, 12 মাস 800 মাস করে আছে। আর আপনি যেটা বলছেন যে আপিলের সুযোগ আছে কিনা, হ্যাঁ, এটা সেকেন্ড অ্যাপিল যেটা বা লাস্ট অ্যাপিল বলে আমরা আশা করব, এটা করা হতে পারে। এটা হচ্ছে আপনার সুইজারল্যান্ডে আপনার কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস, CAS এটাকে বলা হয়। আচ্ছা, এটা একটা এই ট্রাইব্যুনাল বা কোর্ট বা যাই বলি, এটার হেড অফিস সুইজারল্যান্ডে। সেখানে আপনার অ্যাপিলের সুযোগ আছে এবং অ্যাপিল করেছে অলরেডি। সর্বশেষ যে খবর হচ্ছে যে মোহাম্মদ আশরাফুলের বিরুদ্ধে অ্যাপিল করা হয়েছে, যে ওনাকে কেন 5 বছর করা হলো বা 3+2 করা হলো, এটা কেন বাড়ানো হবে না। আর অন্যান্যদের ক্ষেত্রেও তারা অ্যাপিল করে 6 জনের এগেইনস্টে অ্যাপিল করেছে, BCB আকসু। আচ্ছা, তো অ্যাপিলটা এখন এই অবস্থাতেই রয়েছে? অ্যাপিলটা এখন এই অবস্থাতে আছে, এবং এই অ্যাপিলটা আপনার আমরা আশা করছি 6 মাসের মতন সময় লাগবে সবকিছু প্রক্রিয়া শেষ হতে। এখন স্টেটমেন্ট অফ অ্যাপিল জমা পড়বে, জমা পড়ার পরে এটার একটা রাইট অফ রিপ্লাই থাকবে মোহাম্মদ আশরাফুল এবং অন্যান্য যারা রেসপন্ডেন্ট ডিফেন্ডেন্ট যারা আছেন তাদের এগেইনস্টে। তার রিপ্লাই দেওয়ার পর শুনানি হতে পারে, শুনানি শেষে ওনাদের ডিসিশন দিবে। এই কোর্টে ইন্টারন্যাশনাল আরবিট্রেটররা থাকেন, প্যানেল অফ আরবিট্রেটর মিডিয়েটররা থাকেন, এবং আমি আপনাকে আরেকটু বলবো যে এটা কিন্তু ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ আদালত। অলিম্পিক গেমস বা ডোপিং বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে কিন্তু এটাকে সর্বোচ্চ অ্যাপিলেট অথরিটি হিসাবে কিন্তু ধরে নেওয়া হয়। আচ্ছা, তো যে ট্রাইব্যুনালটা বিচার পরিচালনা করেন তাদের গঠনটা কি করে হয়? হ্যাঁ, এখন এখানের কথা আছে, এই সুইজারল্যান্ডের এই ট্রাইব্যুনালে আপনার 2 ধরনের বিচার হয়, একটা হচ্ছে আরবিট্রেশন, একটা হচ্ছে অ্যাপিল। তো যেহেতু মোহাম্মদ আশরাফুল এবং অন্যান্যদের ক্ষেত্রে এটা যেহেতু অ্যাপিল প্রক্রিয়া হবে, এখানে আপনার 2 পক্ষ 2 জন আরবিট্রেটরকে নিয়োগ করবে ফ্রম দ্য প্যানেল, এবং প্রেসিডেন্ট অফ দি ডিভিশন, যে অ্যাপিল ডিভিশন যেটা প্যানেলের, উনি 3য় একজন আরবিট্রেটরকে নিয়োগ করবে। মানে মোট 3 জন আরবিট্রেটর এটাকে শুনানি করবে। আচ্ছা, আমরা প্রশ্নে ফিরে আসছি, আমাদের একটা ফোন রয়েছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি শেরপুর থেকে বলতেছিলাম, মোহাম্মদ ইসলাম। জি, বলুন। আমি বলতে চাইলাম যে আমাদের তো আশরাফুল খুবই একজন প্রিয় খেলোয়াড়, আমরা সবাই ওনাকে পছন্দ করি এবং ওনার খেলা দেখে আমরা সবাই মুগ্ধ। সারা বাংলা তার দিকে একসঙ্গে তাকিয়েছিলাম, কিন্তু এখন ঘটনা হচ্ছে ওনার শাস্তির ব্যাপারে যে একটু শিথিল যোগ্য বা একটু যদি আমরা খুবই তাড়াতাড়ি তাকে আবার খেলার মাঝে দেখতে পারতাম। জি, তাহলে ভালো। তো ঠিক আছে, ধন্যবাদ আপনার মতামতের জন্য। ওনার মতামত প্রশ্ন হয়ে গেছে একটা, একদম নিতে পারি এটা। আসল কথাটা হচ্ছে যে যেই কোর্টে এখন অ্যাপিলটা হলো তাতে কিন্তু সর্বময় ক্ষমতা আছে। অনেকে কিন্তু আশাবাদী হয়েছিলেন যে আশরাফুল 3 বছর পর ফিরে আসবে, অগাস্ট 2016 হি উইল কাম ব্যাক। সে যদি, এবং একটা কথা ছিল শাস্তির ক্ষেত্রে একটা শর্ত ছিল যে সে 3 বছর পর খেলতে পারবে যদি সার্টিফিকেট অফ গুড বিহেভিয়ার, গুড কন্ডাক্ট যদি পায় সে বিসিবির কাছ থেকে, আকসুর কাছ থেকে, যে না সে এই 3 বছর ভালো ব্যবহার করেছে, সে হয়তো কোচিং ইনভলভ ছিল বা বিসিবিকে সে সহযোগিতা করেছে নানা কাজ দিয়ে, তার অ্যাক্টিভিটিস দিয়ে, তাহলে কিন্তু তার খেলায় ফিরে আসার কথা ইন অগাস্ট অফ 2016। এখন যেহেতু অ্যাপিলটা হয়ে গেল, সেখানে শিথিল তো পরের প্রশ্ন আসতেছে, শিথিল হওয়াটা, যেহেতু কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস ক্যাসের সর্বোচ্চ ক্ষমতা আছে যে তারা চাইলে এই সাজাকে বাড়াতেও পারে, কমাতেও পারে, আবার যা আছে তাই রাখতে পারে। আচ্ছা, এটা কি সর্বোচ্চ উচ্চ আদালত? যেটা সর্বোচ্চ উচ্চ আদালত। এই ব্যাপারে আমি আরেকটু অ্যাড করতে পারি যে কেউ ওই খুব লিমিটেড রাইট অফ লাস্ট অ্যাপিল একটা আছে, যেহেতু এই ট্রাইব্যুনালটা সুইজারল্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্টেট, তাই না? ওই ক্যাসের রায়ের ব্যাপারেও কিন্তু খুব লিমিটেড গ্রাউন্ডে ওই সুইজারল্যান্ড একটা ফেডারেল ট্রাইব্যুনাল আছে, সেখানে একটা ফাইনাল অ্যাপিল করা যায়। আচ্ছা, তো এটা খুব রেয়ারলি হয়, একদম এক্সট্রিম এক্সট্রিম পর্যায়ে। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াটা কিভাবে গঠন হয়, মানে যারা পরিচালনা করেন, বিচার পরিচালনা করেন, এখানে আপনার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের আরবিট্রেটর এবং মিডিয়েটররা আছেন। এই আদালতে খালি আরবিট্রেশন না, মিডিয়েশনও হয়।
এটা আরেক ধরনের আউট অফ কোর্ট সেটেলমেন্ট, যেখানে যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে তাহলে আমরা জানি যে কোর্ট সিস্টেমটা খুবই এক্সপেন্সিভ, এটা টাইম কনজিউমিং, কমপ্লিকেটেড, হ্যাঁ, এবং কোর্ট সিস্টেমের যে একটা আরেকটা কথা, এই ট্রাইব্যুনালের বিচারগুলো কিন্তু প্রক্রিয়া কিন্তু ইন ক্যামেরা কনফিডেন্সিয়ালি হয়, এবং এই যেসব রিপোর্ট আমরা আসলে বাইরে পাই এটা শুধুমাত্র ট্রাইব্যুনাল যদি সম্মতি দেয় তখন কিন্তু আসলে এগুলি আসলে পাবলিকালি আসে, কারণ এখানে এটা একটা সুবিধা আছে, কারণ আসলে এক্স্যাক্টলি কি হলো, যদিও মানুষের জানার অধিকার আছে, এট দ্য সেম টাইম এখানে অনেক ব্যাপার থাকতে পারে, সেন্সিটিভ ইস্যুস থাকতে পারে, সেগুলোর ব্যাপারে একটা সাবধানতা অবলম্বন করা হয়। তো যেটা আমি বলছিলাম যে এই ধরনের ট্রাইব্যুনালে আপনার যারা খুব মিডিয়েশন আরবিট্রেশন এক্সপার্ট যারা, তারা প্যানেল মেম্বার হন, এবং প্রত্যেক পক্ষ, যেমন ধরেন আশরাফুল বা অন্যান্যরা চাইলে তার নিজেরও অ্যাপিয়ার করতে পারে, তার লয়ারের মাধ্যমে কিন্তু তারা অ্যাপিয়ার করতে পারে, কাজে এটা ঠিক জাস্ট লাইক এ কোর্ট কেস। এবং আরেকটা কথা, এবং ট্রাইব্যুনালের কস্ট বা খরচ দেওয়ারও কিন্তু আপনার অধিকার আছে। যেমন আপনাকে একটা পয়েন্ট মিস করে গেছি আমরা, সেটা হচ্ছে যে যেমন ধরেন 20 লাখ টাকা একটা ফাইন ইম্পোজ করেছিল এগেইনস্ট সেলিম চৌধুরী, আমাদের ফার্স্ট ইনস্ট্যান্সের যে ট্রাইব্যুনাল ছিল, ওইটাই কিন্তু বাতিল করে দিয়েছেন আমাদের রশিদ সাহেবের যে কমপ্লেইন্ট, যে ডিসিপ্লিনারি যেটা পরে হলো, সেটা বাতিল করে দিয়েছেন। এবং উনার ভিউ ছিল যে যেহেতু উনি কোনো রিওয়ার্ডের জন্য এই টাকাটা নেয় নাই, হ্যাঁ, রিওয়ার্ড বলে কোনো কিছু ছিল না, এবং যেহেতু অ্যালিগেশনে রিওয়ার্ড বলে কোনো শব্দও ছিল না, কাজে এই উনাকে 20 লাখ টাকা ইম্পোজ করাটা আনফেয়ার হয়েছে। রাইট, আমাদের আরেকটা ফোন রয়েছে, আমরা প্রশ্নে ফেরত আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে জয় বলছি। জি বলুন। বলছি যে আশরাফুল ভাইকে যে এত বড় একটা শাস্তি দিল, তো ও মানে কখন দলে ঢুকবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এটা জবাব আমাদের হয়ে গেছে। যদি আমাদের আসলে এখন তাকিয়ে থাকতে হবে সুইজারল্যান্ডে কি হয়, তার উপরে নির্ভর করছে আর কি। যদি সাজা একই রকম থাকে তাহলে আশা করতে পারে সবাই যে 3 বছর পর ইফ ইজ ফিট, তার যে ফর্ম থাকে, ফিট থাকে, সে ফিরে আসবে। আর যদি অন্য কিছু যদি হয় তখন তাও নির্ভর করবে কতদিন কি হয় না হয়, কমানো তো আরো ভালো হবে। তো সর্বশেষ যে আপিলটি করা হয়েছে আকসু ও বিসিবির পক্ষ থেকে, তার নিষ্পত্তি কি সেই সুইজারল্যান্ডেই হবে? হ্যাঁ, সুইজারল্যান্ডেই হবে। এই অ্যাপিলের নিষ্পত্তি সেখানে হওয়ার কথা, এবং এটা এখনো স্টেটমেন্ট অফ অ্যাপিল বলতে যা বুঝায় এটা এখন পর্যন্ত হাতে ওভাবে আসেনি, কারণ আমরা এটা এই ব্যাপারে কোনো জানি না এখন পর্যন্ত এক্স্যাক্টলি কি অ্যালিগেশন হয়েছে। বাট আপনাকে আমি একটু হিন্ট দিতে পারি যে আশরাফুলের সাজা কেন কমলো, আমাদের ডিসিপ্লিনারি যে চেয়ারম্যান সাহেবের যে ট্রাইব্যুনালে সেখানে কেন এটা কমার একটা বড় কারণ ছিল, আমাদের উনি মত দিয়েছেন বিসিবি ট্রাইব্যুনালে যে আপনার আশরাফুল যে সহযোগিতা করেছে, আপনি জানেন যে হি ইজ প্রবাবলি দ্য ফার্স্ট ক্রিকেটার যে কিনা নিজের দোষ স্বীকার করে নিয়েছিল, এবং দোষ স্বীকার করে সে আকসুকে সর্বোচ্চ সহযোগিতা দেয়, এবং এই করাপ্ট অ্যাক্টিভিটিগুলোকে আপনার যাতে বের হয় তদন্ত করে, এবং সে অনেকটা রিস্ক নিয়ে যেহেতু এই সহযোগিতা দেয়, এবং তার রিস্ক অফ হিজ ওন ক্যারিয়ার, কারণ তার যে বয়স, সে যদি এইসব কথা না বলতো সে হয়তো এইসব অজানা থেকে যেতে পারতো, খেলতে পারতো সে হয়তো, বাট সে কিন্তু যেহেতু একটা সাবস্ট্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স সে দিয়েছে, এটা কিন্তু ওনারা বলেছে। এবং ওনারা এটা অবজার্ভ করেছেন যে ওই প্রথম রায়ে তার এই ভালো দিকগুলোকে বিবেচনায় আনা হয় নাই। 8 বছরে যেটা দিয়েছিল 5+3, সেই জন্য তারা 3+2 করে দিয়েছে, যে তার যে অ্যাসিস্ট্যান্স, তার যে সবার আগেই যে দোষ স্বীকার করে নেওয়াটা, সেটা একটা অ্যাডেড পয়েন্ট হিসেবে চলে এসেছে। এবং সবচেয়ে বড় কথা, অনেকে তাকে ভালো রেফারেন্স দিয়েছে, সবকিছু মিলিয়ে আর কি। রাইট, তো আমরা অনেক ইন্টারেস্টিং একটা ডিসকাশনের মধ্যে ছিলাম, সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আবারও স্যার অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ, এটিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার, দেখা হবে আবারও।